হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা কলকাতা পুলিশ 2024 ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই এই ধরনের পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন তোমাদের আসে সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে অঙ্কের একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিতভাবে আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। আমাদের প্রথম অঙ্কে আমাদের প্রথম অঙ্ক দেখতে পাচ্ছ, একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ 20 হয়। যখন একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্টাংশ কত হয়? প্রসঙ্গত উল্লেখ্য, আজকের যে সেটটা দেখানো হচ্ছে সেটা তোমাদের সিডিএস, এমটিএস, সিপিও এই ধরনের পরীক্ষার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর মিশ্রণে তৈরি করা হয়েছে। এটা তোমাদের আপকামিং কলকাতা পুলিশ ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই বা কলকাতা পুলিশ লেডি কনস্টেবল, ডব্লিউবিপি লেডি কনস্টেবলের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম অঙ্ক। তাহলে এখানে কি বলেছে? অবশিষ্টাংশটা বের করতে বলেছে। এখন এখানে আমরা যদি শর্ট নিয়মে করি তাহলে উত্তরটা আমি সরাসরি বলে দিতে পারবো। এই 20কে তুমি 16 দিয়ে ভাগ করবে, তাহলে দেখো অবশিষ্ট থাকছে 4। 16 এককে 16 হয়, তাহলে রিমাইন্ডার থাকছে তোমার 4। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি তে যেটা রয়েছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে এইটা যদি আমরা করে যাই এবং পরীক্ষার ক্ষেত্রে দেখা গেল এখানে অন্যভাবে কোশ্চেনটা দেওয়া রয়েছে, তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে আসে বা কিভাবে উত্তরটা আসছে সেটা একটু ডিটেলসে তোমাদের জানা দরকার। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদের ডিভিজিবিলিটি রিমাইন্ডার যে ক্লাসটা হয়েছিল সেখানে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। সেটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। কিন্তু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কনসেপ্টটা আগে বোঝার প্রয়োজন রয়েছে। তাহলে একটা সংখ্যা ধরলাম, যে সংখ্যাটা ধরে নাও ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু স্মল ডি ইন্টু ইউ প্লাস আর। ঠিক আছে, এটা কোথা থেকে এসেছে বলতো? এটা এসেছে এই যে সংখ্যাকে আমরা যখন ডি দিয়ে ভাগ করি, কোশ্চেন্ট পাই আর এবং আমাদের রিমাইন্ডার থাকে স্মল আর, এটা কিউ পাই আর এটা আর আসছে। তার মানে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটাকে বলা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ বা অবশিষ্টাংশ। এদের সম্পর্কটা একসাথে এইভাবে আছে। এখন এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নে কিভাবে সাজানো রয়েছে দেখো। একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে, তার মানে একটি সংখ্যা আমরা জানি না ডি কে 80 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অবশিষ্টাংশ আসে আমাদের 20। তার মানে এখানে ভাগফল কত আসে এটা আমাদের জানা নেই, ধরে নিলাম এটা হচ্ছে Q1। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যখন একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করা হবে তখন অবশিষ্টাংশ কত হবে। তাহলে এই সংখ্যাটিকে এবার আমরা কি করব? 16 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ করা মানেই হচ্ছে এই সংখ্যাটিকেও 16 দিয়ে ভাগ করা। ঠিক আছে, এখানে উল্লেখ্য আমরা এই যে শর্ট ফর্মটা ইউজ করলাম, এখানে এই যে 80 রয়েছে যদি 16 দিয়ে ডিভিজিবল হয় বা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ডিভিজিবল হয়, দেখো 5 5 16তে হয় 80, তবেই কিন্তু আমাদের এই শর্ট ট্রিক্সটা কার্যকরী। না হয় কিন্তু এটা আমরা উত্তর কখনোই বের করতে পারবো না, বলা সম্ভব নয় বা উত্তর বের করা সম্ভব নয়। এরকমের অপশন থাকলে সেটাই হবে সঠিক উত্তর। তো এই ক্ষেত্রে দেখো তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এটা যদি এটা দিয়ে ভাগ যায় তাহলে এটা রিমাইন্ডার কত হবে? এখান থেকে কিছু থাকবে না, রিমাইন্ডার কিছু থাকলো না, মানে 0। তার মানে কি আলটিমেট এখান থেকে আমরা কি পেলাম? 20কে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের যে রিমাইন্ডারটা দাঁড়াবে সেই রিমাইন্ডারটা বা অবশিষ্টাংশ সেটা হচ্ছে 4। সেটাই হচ্ছে আমাদের এখানের উত্তরটা। বোঝা গেল? এবার এই যে সম্পর্কটা দেখছো, এই সম্পর্কটা অনেক সময় অনেক রকম ভাবে থাকে। যেমন বলে দিল যে একটি সংখ্যাকে 80 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ ধরে নাও সাপোজ 5। তাহলে সেই সংখ্যার বর্গকে, তখন কিন্তু তোমাকে এখানে এই যে আমি যেটা জাস্ট ভাগ বললাম সেটাকে তখন কি করতে হবে? বর্গকে এত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এরকম সম্পর্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকতেই পারে। ঠিক আছে, তখন কিন্তু তোমার এই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করা যাবে না সেটা বলা যাবে না, কিন্তু যথেষ্ট জটিল হবে। কিন্তু যদি এই কনসেপ্টটা তোমার বোঝা থাকে তাহলে দেখবে অনায়াসে উত্তরটা বের করতে পারছো। বোঝা গেল? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখছো 160-এর ধনাত্মক উৎপাদক কয়টি? ঠিক আছে, তার মানে কি একটা সংখ্যা রয়েছে 160। 160 একে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পাবো যে 2^5 ইন্টু 5^1 মানে কি 2 এর পাওয়ার যখন 5 হচ্ছে মানে 32, 32-এর 5 গুণ করলে 160 হয়। এটা আমরা কিভাবে পেয়েছি দেখো, এখানে তোমরা এটা ক্লাসিক মোটামুটি সবাই জানো, এরকম ভাবে আমরা করতাম
ছোট সময়, এটা 80 পাই, তারপরে পেলাম 2, তারপরে পাচ্ছি 40, আবার 2, তখন পাচ্ছি 20, আবার 2, তখন পাচ্ছি 10, এবার 2, তখন পাচ্ছি 5। দেখো এখানে 5টা 2 আছে, 5টা 2 আর একটা 5, এখান থেকে আমরা এটা পেয়েছি। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এবারে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এরা কিন্তু বেসিক্যালি ধনাত্মক সংখ্যায়। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, এটাকে যদি আমি একটু ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি, যারা জাস্ট এই ক্লাসটা দেখছো তারাও যাতে পুরো বিষয়টাকে বুঝতে পারো তার জন্য। ঠিক আছে, এটা প্র্যাকটিসের সাথে সাথে যারা উত্তর করতে পারছো তারা কিন্তু উত্তরটা করবে। ঠিক আছে, সময়ের ভেতরে উত্তরটা করবে এবং কমেন্টে জানিয়ে দেবে। এবার ধরো আমি ইন ডিটেলস কনসেপ্ট বোঝানোর জন্য তোমাদেরকে আরো অনেক কিছু এই বিষয়ে বলছি, যেটা তোমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তাহলে 160-এর উৎপাদক কয়টি বের করতে যখন আমাকে বলেছে, তখন আমার উৎপাদকগুলো কি কি হবে? উৎপাদকগুলো হবে এইগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে বের করতে পারি? খুব সহজে দেখো, এখানে দেখো টু টু দি পাওয়ার এই যে সংখ্যাগুলো এগুলো কি কি হতে পারে? টু টু দি পাওয়ার 0 হতে পারে, টু টু দি পাওয়ার 1 হতে পারে, টু টু দি পাওয়ার 2 হতে পারে, টু টু দি পাওয়ার 3 হতে পারে, টু টু দি পাওয়ার 4 হতে পারে, টু টু দি পাওয়ার 5 হতে পারে। ঠিক আছে, এবার এটা কি হতে পারে? 5 টু দি পাওয়ার 0 হতে পারে, 5 টু দি পাওয়ার 1 হতে পারে। এবার হতে পারে কেন বলছি? কারণ কি, এখানে এই যে পাওয়ারটা, ঠিক আছে, এখানের এই যে আমরা পাওয়ারটা নিচ্ছি, মানে 2 টু দি পাওয়ার 0 যখন আমি পাওয়ার নিচ্ছি, তখন স্বাভাবিকভাবেই মানে একটা সংখ্যা যেমন 160 কে আমি ধরো 1 ইন্টু 160 লিখতে পারি, তেমনি আমি লিখতে পারি 2 ইন্টু 80 লিখতে পারি। মানে একটাকে যখন আমি 2 টু দি পাওয়ার 1 করছি, তখন বাকিটা নিয়ে মানে বাকি যা থাকছে সেটাকে নিয়ে তোমার 80 কিন্তু চলে আসবে। তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটা এরকম অনেকগুলো কিন্তু তোমার উৎপাদক আসবে। সেই অ্যাকচুয়ালি উৎপাদকের সংখ্যাটা বের করতে বলেছে। এখন এটাকে তুমি যদি এইভাবে করো তাহলে তো অনেক সময় লেগে যাবে। সেটাকে আমরা কিভাবে সলভ করব সেটাই হচ্ছে এই প্রশ্নের মানে উত্তরটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো সংখ্যা রয়েছে? 6টা রয়েছে। আর এখানে কটা রয়েছে? 2টো রয়েছে। তাহলে 6 দুগুণে হচ্ছে 12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন এইভাবে করাতেও দেখো অনেকটা আমাদেরকে লিখতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এর পদ্ধতি, মানে এইভাবেই এসেছে। এবারে আমরা এটাকে শর্ট টেকনিক কি করব, আমাদেরকে সরাসরি যদি ধনাত্মক উৎপাদক বা উৎপাদক বের করা বলে, তখন আমরা কি করব, এখানে এই যে পাওয়ার গুলো দেখছো তার সাথে জাস্ট 1 যোগ করে করে নিজেদের মধ্যে গুণ করে দাও। সরি, এটা প্লাস হবে। ঠিক আছে, তাহলে কি আসছে? 6 ইন্টু 2 সমান হচ্ছে 12। বুঝা গেল? এইভাবে কিন্তু আমাদের উৎপাদকের সংখ্যাগুলো বের করা যায়। এই সম্পর্কে আমাদের ডিটেলস অঙ্ক রয়েছে আমাদের ফাউন্ডেশন ম্যাথে, সেই প্লে লিস্টে গিয়ে সেটা অবশ্যই দেখে নেবে। সম্ভব হলে আমি ডেসক্রিপশনে এদের লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো তোমাদের আজকের ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। চলে যাচ্ছি আমাদের থার্ড অঙ্কে। থার্ড অঙ্ক হচ্ছে আমাদের একটা অঙ্ক যেটা হচ্ছে আমাদের পরিমিতির থেকে। তাহলে এখানে কি বলছে, সমান ব্যাসার্ধের 4টি বৃত্তাকার মুদ্রা তাদের কেন্দ্রগুলির সাথে এমন ভাবে স্থাপন করা হলো যাতে, ঠিক আছে, এটা আমি ছবিটা এঁকে নিচ্ছি, যাতে একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু মিলে যায়। এক একটি মুদ্রা অপর দুটি মুদ্রাকে স্পর্শ করে যদি, আচ্ছা তাহলে এখানে কি বলতে চেয়েছে, যে এরকম একটা তোমার বর্গক্ষেত্র রয়েছে, সেই বর্গক্ষেত্রের 4টি কোণাতে 4টি ঠিক আছে, এটা ছবিটা ঠিক মতো করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, জাস্ট এইরকম। ঠিক আছে, এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, এটা একটা মুদ্রা, আর এটা একটা মুদ্রা, পরস্পর পরস্পর দেখো টাচ করে রেখেছে। এবারে এইটুকু জায়গাটার তোমার এরিয়াটা দেওয়া রয়েছে, অনাবৃত অংশ বলতে এই অংশটা। ঠিক আছে, এইটা দেওয়া রয়েছে। তাহলে বলছে যে প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ কত, অর্থাৎ এই যে ব্যাসার্ধটা এটা আমাদেরকে বের করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে। তা আমি ধরে নিলাম আমাদের এই যে ব্যাসার্ধটা আছে এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ যদি ব্যাসার্ধটা হয়, তাহলে এই যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্রটির যেটা বাহু সেটা হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা কোথা থেকে পাবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এই কোয়ার্টার বৃত্তকে যদি বাদ দিই, 4টা কোয়ার্টার বৃত্ত, 4টে কোয়ার্টার বৃত্ত মানেই হচ্ছে কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, যদি আমাদের রেডিয়াস a হয়, তাহলে
একটি বৃত্তের ক্ষেত্রফল, মানে 4টে কোয়ার্টার বৃত্ত, কোয়ার্টার বৃত্ত বলতে 4 ভাগের 1 ভাগ একটা বৃত্তের, এরকম 4টা রয়েছে, তাহলে 4টাতে মিলে হচ্ছে 4 ইন্টু পাই এ স্কোয়ার বাই 4। এটা হচ্ছে একটা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে 4টা কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রফল, মানে হচ্ছে পাই এ স্কোয়ার। বোঝা গেল? এবারে হচ্ছে কি, আমাদের টোটাল যে বর্গক্ষেত্রটা রয়েছে তার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে তার থেকে বাদ দিচ্ছি মানে 4a স্কোয়ার, এটার স্কোয়ার করলে 4a স্কোয়ার, এটার থেকে আমরা বাদ দিচ্ছি পাই এ স্কোয়ার। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব 4a স্কোয়ার, এটা আমরা লিখছি 22 এর 7 এ স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে 7, এটা হচ্ছে 28 মাইনাস 22 এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6/7 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই অংশটার ক্ষেত্রফল যেটা আমাদের প্রয়োজন রয়েছে। এবারে দেখো এখানে এই 6/7 স্কোয়ার সমান দেওয়া রয়েছে 42। ঠিক আছে, কাটাকুটি করো, ওপর উপরে কাটছে, তার মানে এ সমান কত হচ্ছে 7 ইন্টু 7, এটার রুট ওভার, তার মানে এ ইজ ইকুয়াল টু 7। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার করে। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? এটা সিডিএস পরীক্ষার কোশ্চেন। সেই পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিনির দাম 25% বেড়েছে, চিনির দাম বেড়েছে 25%। চিনির খরচ বজায় রাখতে একজন ব্যক্তি চিনির ব্যবহার 4% হ্রাস করেন এবং চিনির উপর তার ব্যয় এর ফলে x% বৃদ্ধি পায়। তাহলে x এর মান বের করতে বলেছে। তাহলে মনে রাখবে যে আমাদের যে টোটাল কনজাম্পশন বা টোটাল যেটা আমাদের কস্ট হচ্ছে, মানে খরচ হচ্ছে কোনো একটা জিনিস কেনার ক্ষেত্রে, যেটা আমাদের টোটাল খরচ, সেটা হচ্ছে তোমার প্রাইস বা রেট যেটা। ঠিক আছে, এটা হচ্ছে রেট, আর তার সাথে কোয়ান্টিটি। ঠিক আছে, যে কোয়ান্টিটিতে তুমি কিনছো সেই কোয়ান্টিটি, এই দুটোর গুণফল হচ্ছে আমাদের টোটাল কত কস্ট হবে সেটা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে চিনির দাম বেড়েছে 25%, তাহলে প্রাইস বেড়েছে 25%। 25% মানে হচ্ছে 25 এর 100, মানে কাটাকুটি করলে বা ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/4। তাহলে এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। আগে যদি 4 ছিল তাহলে এখন হয়েছে 5, তাই তো? এরপরে হচ্ছে কি না, চিনির ব্যবহারটা কমাচ্ছে, মানে কি কোয়ান্টিটিটা কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে কোয়ান্টিটি বলতে আমাদের যেটা ব্যবহারটা, ঠিক আছে, সেটা কমাচ্ছে কত, 4%। 4%কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে পাই 1/25, মানে আসছে 25 থেকে 24। ঠিক আছে, এই দুটোর যেটা গুণফল সেটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। ঠিক আছে, তাহলে কস্টে কি পরিবর্তন হচ্ছে, কিভাবে আমরা ক্যালকুলেশন করব, এটা গুণ করে দেবো পরস্পর, মানে এদিকের সাথে এদিকের সাথে এদিকের গুণ, এই নিজের সাথে এদিকে নিজের গুণ হচ্ছে। সেটা করার আগে আমরা কিন্তু এমনি ভাবে কাটাকুটি করতে পারি, যেখানে কাটাকুটি যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এটাতে কাটছে 5, আবার এটাতে কাটছে 6। ঠিক আছে, তাহলে আলটিমেট কি হচ্ছে 5 থেকে 6। এখানে কি হয়েছে, চিনির উপর তার ব্যয় এতটা বেড়েছে, অর্থাৎ এটাই হচ্ছে 100%, মানে x%। তাহলে x% বের করতে গেলে আমাদের এখানে 100 আনতে হবে। তাহলে গোটাটাকে তুমি 20 দিয়ে গুণ করো, তাহলে এখানে পাচ্ছ 100, এখানে পাচ্ছ 120। অ্যাকচুয়ালি এখানে তাহলে বৃদ্ধিটা কত হয়েছে না 20, এবং এটা যেহেতু 100 সাপেক্ষে তাই এটা হচ্ছে 20%। তাহলে 20% মানেই হচ্ছে x%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তে আছে 20। বোঝা গেল? খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আসছে নেক্সট কোশ্চেনে। বালা তার বেতনের 10% পিএম কেয়ার ফান্ডে দান করার সিদ্ধান্ত নেন। দান দিবসে, অর্থাৎ যেদিন তিনি দান করছেন, তিনি তার মন পরিবর্তন করেন এবং 1800 টাকা দান করেন, যা ছিল তিনি আগে যা ঠিক করেছিলেন তার 60%। তাহলে তার বেতন কত? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারবো, আমরা ধরে নিচ্ছি যে তার বেতন টোটাল যেটা স্যালারিস সেটা হচ্ছে এস। ঠিক আছে, তাহলে কি সিদ্ধান্ত নিয়েছিল যে 10% মানে ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/10। ঠিক আছে, 10% দান করবে, মানে এটা সমান কিছু একটা টাকা দান করার কথা। কিন্তু কি হচ্ছে, দান করার দিন তার মন পরিবর্তন হয় এবং 1800 টাকা দান করেন। যা ছিল তিনি আগে যা ঠিক করেছিলেন এতটা টাকা তিনি দেবেন পিএম কেয়ার ফান্ডে, তার 60%। 60 মানে আমরা যদি এটাকে
ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আসছে 3/5। আমরা এখানে পুরোটাকে কিন্তু সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করব। এই পুরোটা সমান হচ্ছে তোমার দেওয়া রয়েছে দেখো 1800 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এস এর ভ্যালুটা কি হবে? তাহলে এস এর ভ্যালু হবে এই 1800-কে আমরা 50 দিয়ে গুণ করছি আর এখানে 3 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো। তাহলে এখানে তুমি বাই ক্যালকুলেশন দেখতে পাবে যে আমাদের এই প্রশ্নের যেটা সঠিক উত্তর আসবে সেটা হচ্ছে 30,000 টাকা। অপশন সি তে রয়েছে। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। যদি একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের পরিধি সমান হয়, তাহলে তোমরা জানো বৃত্তর যেটা পরিধি সেটা আমাদের সূত্র হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এবং বর্গক্ষেত্রের পরিধি হচ্ছে বা পরিসীমা বলা হয়, এটা হচ্ছে 4a, যেখানে a হচ্ছে প্রতিটি বাহু। তবে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি? ঠিক আছে, আগে বৃত্তটা বলেছে, পরে বর্গক্ষেত্রটা বলেছে, মানে যে অর্ডারে রয়েছে সেইভাবেই দেওয়া রয়েছে। এটা হচ্ছে বৃত্তের পরিধি আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিধি। তাহলে এখান থেকে একটা সম্পর্ক দেখো পাওয়া যাচ্ছে। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে r ইজ ইকুয়াল টু 2a/π। ঠিক আছে, এই একটা আমরা সম্পর্ক পাচ্ছি। এই সম্পর্কটা কিন্তু আমরা পরবর্তীতে কাজে লাগাবো। কিভাবে দেখো, বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এটা ইজ টু, ধরো তুমি বার করতে চাইছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে এই দুটোর রেশিও আমরা বের করতে চাইছি, এইভাবে লিখে নিলে। এরপরে দেখো এখানে রয়েছে পাই, আর এর ভ্যালুটা এইটাকে পুট করে দাও, এবং এখানে যেহেতু স্কয়ার রয়েছে তাহলে একেবারে ক্যালকুলেশন করে দাও। এটা স্কয়ার বাই পাই স্কয়ার ইজ টু এ স্কয়ার। এ স্কয়ার কেটে যাচ্ছে, পাই স্কয়ার পাইটা কেটে যাচ্ছে, তাহলে 4 ইজ টু পাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি তে রয়েছে। বোঝা গেল? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 9:10। তাহলে এ আছে আর বি আছে। ঠিক আছে, এদের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 9:10। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তাদের দুজনেরই 6,000 টাকা বেতন বৃদ্ধি পায় হবে এটা। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত দাঁড়ায় 21:23। ঠিক আছে, তাহলে এর নতুন মাসিক বেতন কত হবে? এখন দেখো প্রত্যেকের যদি একই টাকা বেতন বাড়ে তাহলে এদের যে গ্যাপ সেটা সমান থাকার কথা। এবারে এদের গ্যাপ দেখো রয়েছে 12, 9 আর 21-এর ভেতরে পার্থক্য হচ্ছে 12, মানে 12 রেশিও বেড়েছে, আর এখানে 13 রেশিও বেড়েছে। ঠিক আছে, তার মানে আমাদের এই যে রেশিও গুলো আছে সেটা কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে নেই, এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য দেখো এই দুটোর গ্যাপটা হচ্ছে আমাদের 2 আর 1, আর এই দুটোর যেটা গ্যাপটা সেটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব আর এটাকে 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমাদের পুরনটা যদি 18:20 থাকে তাহলে নতুন যেটা বেতনের অনুপাত সেটা হচ্ছে 21:23। তাহলে এদের ভেতরের গ্যাপ দেখো হচ্ছে 3, এদের ভেতরের গ্যাপটাও এখন হচ্ছে 3। তাহলে প্রশ্ন অনুসারে এই 3 রেশিও সমান হচ্ছে তোমার 6,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, এর বেতন বের করতে বলেছে। তাহলে এর বেতন মানে হচ্ছে 21 রেশিও আমাকে বের করতে হবে। এখন 3 রেশিওর সাথে যদি 2000 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 6,000। তাহলে এই 21 রেশিওর সাথে 2000 গুণ করলে তুমি কি পাবে, এর যেটা নতুন মাসিক বেতন, অর্থাৎ 21 দুগুণে হচ্ছে 42 এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। একটি নদী থেকে উদ্ভূত একটি ইনলেট পাইপ এ 30 দিনের ভেতরে একটা জলাধার পূর্ণ করতে পারে। তাহলে এ একটা ইনলেট পাইপ যেটা কি করছে, 30 দিনে একটা জলাধারকে পূরণ করছে। অন্যদিকে বি একটা আউটলেট পাইপ যেটা কি করছে, 50 দিনের ভেতরে সম্পূর্ণ জলাধারটাকে খালি করতে পারছে। তাহলে আমরা এখানে যদি ক্যাপাসিটি বের করতে চাই যে ওই জলাধারটার ক্যাপাসিটি কত, তাহলে আমরা সেটাকে ন্যূনতম ধরতে পারি। ন্যূনতম কত ক্যাপাসিটি হতেই হবে, তাহলে এটাই হবে কিন্তু এদের লসাগু। তাহলে এদের লসাগু হচ্ছে দেখো 150। তার মানে এদের যে জলাধার থেকে এরা জল নিচ্ছে সেটা ন্যূনতম তোমার ক্যাপাসিটি বলতে পারো 150 ইউনিট। ঠিক আছে, 150 ইউনিট। তাহলে এই যে প্রত্যেকটা আমি পাইপ যেগুলো দিয়েছি তাহলে তাদের কর্মক্ষমতা কত কত, না এটাকে এটা দিয়ে যখন ভাগ করব তখন হচ্ছে 5, এবং এটা যেহেতু পূরণ করছে ইনলেট তাহলে এটা হচ্ছে প্লাস। অন্যদিকে যেহেতু এটা হচ্ছে আউটলেট পাইপ তাহলে এর ক্ষমতা হচ্ছে
দেখো 150কে 50 দিয়ে ভাগ করলে 3 এবং এটা হচ্ছে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো পাইপ কি করা হচ্ছে না এ দিয়ে শুরু করে বিকল্প দিনে খোলা হয়, অর্থাৎ প্রথম দিন ইনলেট পাইপ খোলা হয়, তারপরে আউটলেট পাইপ খোলা হয়, তারপরের দিন আবার ইনলেট পাইপ খোলা হয়, তারপরের দিন আউটলেট পাইপ খোলা হয়। ঠিক আছে, এইভাবে করতে করতে কি করা হয় ক্রমে ভর্তি করা হতে থাকে। তাহলে কোন দিন থেকে জলাধারটি প্রথমবারের মতো সম্পূর্ণভাবে পূর্ণ হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে দেখো কাজ করছে, এখানে প্রথম দিন এ কাজ করছে, তারপরের দিন বি কাজ করছে, তাহলে দুটোতে মিলে ক্যাপাসিটিটা কত আসছে +5 আর -3, মানে হচ্ছে ওভারঅল +2, অর্থাৎ এই যে টোটালটা হলো এটা কতদিন লাগছে 2 দিন লাগছে। ঠিক আছে, আবার কি হচ্ছে এ প্লাস বি আবার এরকম +2 ভরছে, আবার 2 দিন লাগছে, এইভাবে চলতে থাকছে। এইভাবে চলতে চলতে এক সময় কি হচ্ছে পূর্ণ হচ্ছে আমাদের পুরো জলাধারটা, সেটা বের করতে বলেছে। এখন সেটাকে সঠিকভাবে যদি বের করতে হয় তাহলে দেখো তোমার এই যে 150 ইউনিট রয়েছে সেটা কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে লাস্ট যখন তোমার এই দুটোতে ভর্তি হলো মানে এ এবং বি মিলে, তারপরে আর কিন্তু আউটলেটের কোনো প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে 5 বিয়োগ করে দিই তাহলে দেখো হচ্ছে 145 ইউনিট, অর্থাৎ এই 145 ইউনিট বা তার বেশি, ঠিক আছে, ভর্তি হতে কত বেশি সময় লাগছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 145 ইউনিট ভর্তি হতে আমাদের 2 ইউনিট ভর্তি হতে টাইম লাগছে 2 দিন। ধরো 100, এখানে তার মানে 145 ইউনিট টোটাল আমার ভরার প্রয়োজন রয়েছে, তারপরের যে 5 ইউনিটটা সেটা তারপরের দিনই ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে 144 বা তার থেকে কম বা তার পাশাপাশি যত ইউনিট পর্যন্ত ভর্তি হতে পারে সেটা কত হতে পারে না 146 ইউনিট পর্যন্ত ভর্তি হতে এত ইউনিট ভর্তি হবে কত দিনে না 146 দিনে। ঠিক আছে, তারপরের দিন কি হবে, তারপরের দিন হবে 5 ইউনিটের জায়গায় 4 ইউনিট ভর্তি হবে, 4 ইউনিট ভর্তি হলে তো টোটালটা ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার 150 ইউনিট ভর্তি হয়ে যাচ্ছে, এবং তখন একটি অতিরিক্ত দিন লাগছে মানে 147 দিন টাইম লাগছে। এই প্রশ্নের সঠিক উত্তর 147 দিন। এবারে এখানে তুমি যদি বলো যে 100 মানে জোড় সংখ্যাতে তোমার ইউনিটটা বেরোবে, তাহলে 144 দিন, 144 দিনে ভর্তি হবে 144 ইউনিট ভর্তি হলো। এরপরে 145তম দিনে 144 ইউনিট ভর্তি হওয়ার পরে 145তম দিনে হলো তোমার 149 ইউনিট, তাই তো 149 ইউনিট হলো তোমার 145তম দিনে। তারপরের দিন 146তম দিনে আবার 3 কমে হয়ে গেল 146 ইউনিট। ঠিক আছে, তাই আমরা সরাসরি এটা কিন্তু বের করে নিতে পারছি যে আমাদের 146 ইউনিট 146 দিনে ভর্তি হচ্ছে। তাহলে এখানে হয়েছিল 144, 145, 146, এটা আমরা সরাসরি করতে পারি। মোদ্দা কথা এখানে এই 5 বিয়োগ করে নেবে যাতে তুমি এর পাশাপাশি ভ্যালুটা আনতে পারো। ঠিক আছে, এটা যদি তুমি 144 করো তাহলে তোমাকে আরো একটু হিসাব করতে হবে, আর 146 যদি করো তাহলে অনায়াসে এইভাবে উত্তরটা বের করতে পারবে। বুঝতে পারলে? এই সংক্রান্ত আমাদের যে পাইপ সিস্টেমের অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে যারা প্রথমবারের জন্য এই টেকনিকে অঙ্কটা দেখছো। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে যদি কোনো জিনিসের চিহ্নিত দামের উপর 10% ছাড় দেওয়া হয় তবে দোকানদারে 25% মুনাফা পান। ঠিক আছে, তাহলে চিহ্নিত দামের উপর 10% ছাড় দেওয়া যায় তখনই যদি তুমি ক্রয় মূল্যের উপরে মার্কআপ করে একটা জিনিসের দাম অলরেডি মানে বাড়িয়ে রাখতে পারো। তাহলে একটা জিনিসের দাম ধরো তোমার ছিল এক্স, তার দাম বাড়িয়ে তুমি সেটাকে ওয়াই করলে। ঠিক আছে, এটা হচ্ছে মার্ক আপ করলে। এরপরে কি করছো, চিহ্নিত দামের উপর 10% ছাড় দিচ্ছ, তাহলে 10% ডিসকাউন্ট দিচ্ছ। ডিসকাউন্ট 10% মানে 1 এর 10 মানে 10 থেকে 9 হয়ে গেল। এই দুটোর গুণফল সাকসেসিভলি, এই দুটোর গুণফলই হচ্ছে কিন্তু আমার প্রফিট, কারণ এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার মার্ক প্রাইস। আবার ডিসকাউন্টের ক্ষেত্রে এটা হচ্ছে মার্ক প্রাইস, এটা হচ্ছে সেল প্রাইস। তার মানে কি এটাও মার্ক প্রাইস, এটাও মার্ক প্রাইস, দুটো কেটে গেল, তার মানে কস্ট প্রাইস থেকে সেল প্রাইস, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা দেওয়া রয়েছে 25%, 25% প্রফিট।
ঠিক আছে, 25% প্রফিট মানে 1/4 মানে 4 থেকে 5। তাহলে এখানে আমার যেটা মার্কআপ হবে সেটা কত হবে? মার্কআপ করার সময় এই ভ্যালুটাকে গুণ করে নিচে আনতে হবে, এই ভ্যালুটাকে গুণ করে নিচে আনতে হবে। তার মানে কি, এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে তোমার 50। মানে মার্কআপ কিভাবে করা হয়েছে, এই x সমানই হচ্ছে তোমার 36, x সমান হচ্ছে 36 আর এটাই হচ্ছে y সমান 50। ঠিক আছে, এখানে x আর y এর জায়গায় 36 আর 50 দেখো বসিয়ে দিলে এখানে কাটাকুটি করে কিন্তু প্রফিট 4:5 আসবে। তাহলে এটা আমাদের মার্কআপ করা হচ্ছে। এটা গেল আমাদের একটা বিজনেসের ক্ষেত্রে। এবারে সেকেন্ড বিজনেস করছি আমরা, বা ওই একই মার্কআপে আমরা দ্রব্যটাকে অন্যভাবে বিক্রি করছি। সেখানে কি হচ্ছে, তিনি যদি এটা বিকল্প বিক্রয় আর কি, যদি একই দ্রব্যের চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দিচ্ছেন, তাহলে আগে তুমি মার্কআপ করে রেখেছো কত না 36 জিনিস 50 লিখে রেখেছো। এরপর তুমি কি করছো, এরপর তুমি এখানে ডিসকাউন্ট দিচ্ছ। ডিসকাউন্টটা দিচ্ছ, এবারে বলছো আমি 25% ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে কি, এখানে এটা হচ্ছে 1/4, তাই তো, 1/4 মানে হচ্ছে 4 থেকে ডিসকাউন্ট দিয়ে তুমি দিচ্ছ সেটা 3-এ। তাহলে এই দুটো যেটা গুণফল আসবে সেটা আগের বারের মতোই আমাদের প্রফিট শো করবে। তাহলে প্রফিট কি হবে, এখানে এইটাতে কাটবে, এটা হচ্ছে 12, এইটাতে কাটছে 2 আর এটা কাটছে দেখো 25। তারপরে এই দিকের গুণ করে দাও 24 আর এই দিকের গুণ করে দাও, এখানে কিছু নেই মানে 1 আছে 25। তার মানে 24 থেকে 25 1 বেড়েছে, কার রেসপেক্টে, 24 এর রেসপেক্টে। তাহলে 100 এর রেসপেক্টে কত বাড়ছে, বাড়ছে মানেই হচ্ছে কিন্তু প্রফিট। তাহলে আমাদের এই ক্ষতিগুলো কিন্তু অ্যান্সার হবে না। তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 25, মানে 4 পূর্ণ 1/6% লাভ হবে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার বেগে 40 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। যদি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে এখানে ট্রেনের যেটা গতিবেগ রয়েছে সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা সবসময় কিন্তু মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে মিটার পার সেকেন্ডে করার জন্য কি করব, আমরা 5-এর 18 দিয়ে গুণ করব, এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে আসছে 15, কাটাকুটি করলেই আসছে দেখো 15 মিটার পার সেকেন্ড। মানে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে তোমার 15 মিটার। তাহলে 40 সেকেন্ডে মানে 40 গুণ, এরও 40 গুণ মানে 600 মিটার যাচ্ছে। তাহলে যে ট্রেনটা যাচ্ছে, যেটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, সেটা 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার এবং 40 সেকেন্ড, অর্থাৎ তার যে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময়, সেই সময়ে সে কতটা যাচ্ছে না টোটাল যাচ্ছে 600 মিটার। এখন এই টোটাল বিষয়টা কেন আসছে, টোটাল যাচ্ছে এই কারণে, কারণ সে ওই 40 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য 150 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলে টোটালটা 600 মিটার অতিক্রম করছে। তাহলে এটা যদি 150 এর থেকে বিয়োগ যায়, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 450 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে এই যে ট্রেনের যে গতিবেগ, সেই গতিবেগ নিয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময়ে যে দূরত্ব ট্রেনটি অতিক্রম করে টোটাল, সেটি হচ্ছে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এখান থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বের করে দিই, এটা ট্রেন সিস্টেম হচ্ছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন নিজে। তাহলে এখানে যদি আমরা ওই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেয়ে যাব। খুব ক্লাসিক অঙ্ক, এটা কিন্তু সূত্র ছাড়া আমরা করে দিয়েছি উইদাউট ইউজিং এনি ফর্মুলা। এবং এই সম্পর্কে আরো যদি কিছু অঙ্ক তোমার শেখার থাকে তাহলে আমাদের ট্রেন সংক্রান্ত যে অঙ্কটা রয়েছে আমাদের প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে সেটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখছো, এটা হচ্ছে বোট স্ট্রিম থেকে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, ঠিক আছে, ঘন্টায়। যদি ট্রেনটি কোনো জায়গায় যেতে এবং ফিরে আসতে 8 ঘন্টা সময় নেয় তাহলে জায়গার দূরত্ব কত? তাহলে আমি ধরলাম জায়গাটার দূরত্ব হচ্ছে ডি, টোটাল ডিস্টেন্স যাচ্ছে ডি। এবারে ডি এইদিকে ধরো স্রোত বইছে, তাহলে এখানে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে।
এখান থেকে স্টার্ট করে এখানে যাচ্ছে, তার মানে কি স্রোতের এইদিকে যদি স্রোত যায় নৌকাও এইদিকে যায়, তাহলে কি হচ্ছে স্রোত নৌকাকে হেল্প করছে, তার মানে এই দুটোতে যোগ হয়। তাহলে সময় কত লাগবে না অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ মানে হচ্ছে 8 আর 2, দুটো যেহেতু একই দিকে কাজ করছে তাহলে এদের যোগ হবে 8 আর 2 হচ্ছে 10। এরপর ফিরে আসার সময় এইদিকে কিন্তু নদীর স্রোত রয়েছে এবং নৌকাটা অপোজিটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে নদীর স্রোত বিপরীতে কাজ করছে নৌকার, তার মানে তাকে তার স্পিডটাকে কমিয়ে দেবে, অর্থাৎ 8 কিলোমিটার যেটা গতিটা ছিল সেটা 2 কমে হয়ে যাবে 6, বুঝলে। এবং যদি অতিক্রান্ত দূরত্ব ডি হয় তাহলে যে সময় লাগবে তার ফিরে আসতে সেটা হচ্ছে d/6, ঠিক আছে। এই দুটো সময় মিলে কিন্তু দেওয়া রয়েছে দেখো 8 ঘন্টা, ঠিক আছে। আমি এগুলো প্রত্যেকটা ঘন্টা ইউনিটে কনভার্ট করে নেব, এটা যদি ঘন্টা না থাকে তাহলে কিন্তু তাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেব। এখানে আমাদের 8 ঘন্টা সরাসরি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা সরাসরি এইভাবে 8 ঘন্টা বসিয়ে দেবো। এরপরে দেখো এটা আমরা ক্যালকুলেশন করব, অর এটা হচ্ছে 30 মানে এখানে হচ্ছে 3d, আর এটা হচ্ছে তোমার 5 6 হচ্ছে 30 মানে 5d, তাহলে 3d আর 5d মানে হচ্ছে 8d, তাহলে 8d ইজ ইকুয়াল টু এদিকে আসছে 8, তাহলে d ইজ ইকুয়াল টু হচ্ছে 30। অপশন বি তে যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেনে। কোশ্চেনটা হচ্ছে 12 শিশুদের একটি গ্রুপে গড় বয়স 10 বছর। এখানে বোঝার কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটিকে লক্ষ্য করবে, ইংলিশে যেটা রয়েছে এভারেজ এজ অফ গ্রুপ অফ 12 চিলড্রেন, মানে 12টি শিশুর হবে, ঠিক আছে। 12টি শিশুদের একটি গ্রুপের গড় বয়স, অর্থাৎ 12 জন শিশু রয়েছে, 12 জন শিশুর গড় বয়স হচ্ছে 10 বছর। এরপরে কি হচ্ছে এদের থেকে একটি শিশু চলে যাচ্ছে, ঠিক আছে, এই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে। এই গ্রুপ থেকে বেরিয়ে গেলে কতজন থাকে 11 জন। 11 জন বেরিয়ে গেলে মানে 11 জন থাকলে তাদের মানে গড় বয়সটা 10 বছর থাকার কথা, কিন্তু ওই যে একটি ছেলে বেরিয়ে গেল তার তো নিজস্ব এজ 10-এর থেকে বেশি বা কম হতে পারে, সেই জন্য কি হচ্ছে তার কারণে তার বেরিয়ে যাওয়ার কারণে তাদের যেটা গড় বয়সটা সেটা হয়ে গেল 9 বছর, ঠিক আছে। তাহলে ওই শিশুটি যেটি বেরিয়ে গেছে তার বয়স কত, তাহলে এখান থেকে আমরা কিন্তু কিভাবে করতে পারি এই দুটোতে গুণ করে, আর এই দুটোতে গুণ করে গুণ থেকে এই গুণটা বিয়োগ করে দিলে উত্তরটা পেরিয়ে যাবে, কিন্তু আমরা সেইভাবে করব না। আমরা ধরে নেব যে এই যে 11 জন যে শিশু রইল, ঠিক আছে, 11 জন শিশুর গড় বয়স ধরে নিলাম ওই শিশুটি বেরিয়ে গেল 10 বছর, তাহলে 10 বছর যদি হতে হয় তাহলে যে শিশুটি এবার বেরিয়ে গেছে তার নিশ্চয়ই বয়স ছিল 10 বছর, ঠিক আছে। 10 বছর হওয়ার কথা, যদি তাদের মানে 11 জনের গড় বয়সটা 10 বছর থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখো এদের কিন্তু 1 কমে গেছে, এবং 1 কমে গেছে কত জনের 11 জনের, তাহলে 11 জনের টোটাল কত কমেছে 1 করে কমেছে, তার মানে এত বছর কমে গেছে প্র্যাকটিক্যালি। কার জন্য কমেছে যে বেরিয়ে গেছে তার জন্য, তাহলে তার বয়স অ্যাকচুয়াল যেটা বয়স হবে সেটা হবে এইভাবে, সেটা হচ্ছে দেখো এখানে 10 আর এটা হচ্ছে 11 বছর, দুটোতে মিলে আমরা পাচ্ছি 21 বছর। বোঝা গেল? এবং এর সাথে সাথে আমাদের এই সেশন আজকের কমপ্লিট হচ্ছে। আমরা এখানে প্রায় 12টা কোশ্চেন করলাম এবং প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কলকাতা পুলিশ, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই এর উপযোগী স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষাতে ইতিমধ্যে এসেছে, সেই ধরনের কোশ্চেনগুলোকে এখানে সাজানো হয়েছে। এবং একটা বিষয় সবসময় মনে রাখবে যে যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন পড়ে সবসময় কিন্তু সেই স্ট্যান্ডার্ড থেকে একটু উপর লেভেলের কোশ্চেন করা সমীচীন, কারণ সবসময় যে তোমরা প্রিভিয়াস 5 বছর বা 10 বছরের কোশ্চেন বিভিন্ন পরীক্ষা পুলিশের যেগুলো দেখে যাও সেখান থেকে দেখবে দু একটা কোশ্চেন কিন্তু একটু বাইরের থাকে, কনসেপ্ট তোমাদের জানা থাকবে কিন্তু কোশ্চেনের যেটা ধরনটা সেটা একটু আলাদা আসে। তো সেই ধরন সম্পর্কে তোমাদের অবগত করানোর জন্যই আমি এই ধরনের সেটে কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো।
জয় হিন্দ, বন্দে মাতরম।